হাওড়া থেকে বর্ধমান কট লাইন শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা খুব সহজে পিছিয়ে তোমরা 20 টাকা করে মাথা পিছু ভাড়া নেবে, 5 জন নিয়ে থাকা হয়। আর না হলে কিন্তু একাই গেলে 50 টাকা কিন্তু ভাড়া নিয়ে নেবে। পিছনে রয়েছে এবং পিছনে দুটি চারটি মানে পঞ্চরত্ন বিশিষ্ট রয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। মানে এটা হচ্ছে ধনিয়াখালী বইচি লিঙ্ক রোড এবং আরতি তার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে রথ। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। ফ্ল্যাশব্যাক। নমস্কার আমার মিষ্টি বন্ধু বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আবার নতুন করে একটা ভিডিও শুরু করতে চলেছি। তো আজকে আমি চলেছি, দেখতে পাচ্ছি আমার পিছনে, আমি আজকে এখন আছি ধনিয়াখালী হল্ট। মানে এটা হচ্ছে হাওড়া থেকে বর্ধমান কট লাইন শাখার যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা খুব সহজেই ধনিয়াখালীতে চলে আসতে পারবে। তো এর আগে এখন অলরেডি বাংলার ভাদ্র মাস পড়ে গেছে এবং এর গত মাস ছিল শ্রাবণ মাস, এবং সেই শ্রাবণ মাসে তোমাদেরকে প্রত্যেক সোমবারে আমি বাবার বিভিন্ন জায়গার মন্দির তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেখানে তোমরা যথেষ্ট সাড়াও আমাকে দিয়েছো। তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এবার আমাকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসতে দেখো। তো সেই রকমই এবার একটু ভোলেনাথকে ছেড়ে দিয়ে এবার যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আর সামনেই জানি আর 3-4 দিন পর আমরা জন্মাষ্টমী, তো সেই কারণে সেই জন্মাষ্টমীকে মাথায় রেখে আমি তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি আমাদের এই পশ্চিমবাংলার মানে গ্রাম বাংলার বিভিন্ন জেলায় অনেক মন্দির আছে যেগুলো প্রচারের অভাবে আমাদের সামনে আসছে না। তো সেরকমই একটি মন্দিরের খোঁজে আমি চলে এসেছি শুধু সেই ধনিয়াখালী স্টেশনে, এবং এখান থেকে আমি তোমাদেরকে নিয়ে যাব সেই মন্দিরে, মানে রাধাকৃষ্ণ মন্দির। তো সেটা কোথায় যাব তার জন্য আমার সঙ্গে ভিডিওতে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত, কেউ স্কিপ করলে চলবে না। তো চলো, এই ধনিয়াখালী হলটা আমি এখন আছি। আর এখানে তোমরা কীভাবে আসবে আমি বলে দিই। এখানে তোমরা হাওড়া থেকে বর্ধমান কট লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে খুব সহজে মাত্র 20 টাকা ভাড়া নেবে, খুব সহজে তোমরা এখানে চলে আসতে পারবে। আমি এখন আছি ধনিয়াখালী স্টেশন। এবার এখান থেকে আমরা যাবো কানাজলি, একটা গ্রাম। মানে এখান থেকে বেশিক্ষণ সময় লাগবে না, 5 থেকে 10 মিনিট সময় লাগবে অটোতে করে। তো চলো, আমি এখন এই সময়মতো আমি আছি এখন 1 নম্বর প্ল্যাটফর্ম, আমাদের ট্রেনটা দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখান থেকে আমি যাব সামনে, তোমাদেরকে দেখাই। এই সামনের দিকে যাব, সামনের দিকে হেঁটে গিয়ে ওই বাঁ দিক দিয়ে গিয়ে আমরা টোটো স্ট্যান্ডে যাব, সেখান থেকে টোটো ধরে আমরা সোজাসুজি চলে যাবো সেই মন্দিরে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, যারা আমাকে চেনো না, আমি সুমন, আমার চ্যানেল ভবগুরু সুমন ব্লগে আর একবার স্বাগত তোমাদেরকে। তো যারা এখন আমার পরিবারের সদস্য নেই, তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি অন করে প্রেস করে দিও, এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে করতে থাকো। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়ি, আমরা ভিডিওটা আজকে এখানে স্টার্ট করছি। অলরেডি আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসেছি এবং আমি যাব এখন টোটো স্ট্যান্ডের দিকে। সেখান থেকে যাব আমরা সেই কানাজুলি যে গ্রাম, যেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে। তো চলো, সেই মন্দিরের সম্বন্ধে তোমাদেরকে বলবো অনেক কিছুই কথা, এবং সেখানকার কী পুজো পদ্ধতি বা সামনে যে জন্মাষ্টমী উৎসব সেখানে কী প্রস্তুতি থাকবে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো, সাথে থাকো তোমরা, দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখান থেকে টোটো স্ট্যান্ডে টোটো পেয়ে গেছি। তোমাদের একটু বলে দিই, এখানে যে টোটো স্ট্যান্ডে তোমরা টোটো পাবে, সেই টোটোগুলো কিন্তু কানাজুলি যাবে, কিন্তু এখানে রিজার্ভ করে যেতে হবে। মানে এখানে প্যাসেঞ্জার খুবই কম হয়ে গেছে। যদি প্যাসেঞ্জার বেশি হয় তাহলে 20 টাকা করে মাথা পিছু ভাড়া নেবে, মানে 5 জন নিয়ে থাকা হয়। আর না হলে কিন্তু একাই গেলে 50 টাকা কিন্তু ভাড়া নিয়ে নেবে। তো চলো, আমি যদি একা তো ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন এই চলে এসেছি যে কানাজুলি যে রাধাকৃষ্ণ মন্দির সেইখানেই। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই মন্দিরটা তোমরা আসবে কীভাবে। এই যে রাস্তা আমার পিছনে দেখতে পাচ্ছ, এই রাস্তা হচ্ছে ধনিয়াখালী স্টেশন থেকে, এবং এই দিকে সামনে যে রাস্তা দেখতে পাচ্ছ এটা যাচ্ছে বইচির দিকে। মানে এটা হচ্ছে ধনিয়াখালী বইচি লিঙ্ক রোড, এবং এইখান থেকে আসলে টোটো করে তোমাদের এই বাঁ দিক দিয়ে সোজা মন্দির দিকে নিয়ে যাবে, এবং এর সামনেটায় রয়েছে কানাজুলি প্রাথমিক বিদ্যালয়, ঠিক আছে। এবং এইখান থেকে তোমরা এই যে টার্ন করে মানে মেন রাস্তা থেকে তোমাদের সোজা এখান থেকে টোটো, এই যে ঢালাই রাস্তা দেখছো তোমরা, ঢালাই রাস্তা ধরে সোজা একদম মন্দিরের দিকে নিয়ে যাবে। এবং এখানে তোমার মন্দির যেতে যেতে এই দুধারের যে গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্য সেটাও কিন্তু তোমার উপভোগ করতে হবে, কারণ অসাধারণ কিন্তু দৃশ্য
যেগুলো কিন্তু এই গ্রামে আসলেই দেখতে পাওয়া যায়। এই প্রায় 10 মিনিট মতো টোটো জার্নি করে আমরা চলে এসেছি আমাদের আজকে সেই গন্তব্য, যে কানাজুলি রাধাকৃষ্ণ মন্দির। তো দেখতে পাচ্ছি আমার পিছনে এই যে মন্দিরের সাদা বিল্ডিংটা, এর ভিতরেই মন্দির। তো চলো মন্দিরেতে এন্ট্রি করবো। তার এখানে লেখা রয়েছে অলরেডি শ্রীকৃষ্ণ ভাবনামৃত মন্দির, স্থান পদ্মভূমি, কানাজুলি, গৌরারা, হুগলি, 1426 সালে। তো চলো দেখি ভিতরে প্রবেশ করি। ফাইনালি আমি এই মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। এখন যেহেতু সূর্য অস্ত চলে, মানে এখন বিকাল 4:30 মতো বাজে, 4:30। তো এখানকার যে প্রভুজি ছিলেন তিনি সবেমাত্র ঘুম থেকে উঠলেন এবং তিনি এবার মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতির সমস্ত সরঞ্জাম রেডি করবেন। তো চলো ততক্ষণ আমরা মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। চলো দিনের আলোতে কতটা সুন্দর লাগে মন্দিরটা আমি তোমাদের দেখাবো। দেখতে পাচ্ছ এই যে মূল গেট থেকে প্রবেশ করে এসে তোমরা দেখতে পাবে এই মন্দিরের মূল দুয়ার। তার দুদিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে একটি মূর্তি জয়, ডান দিকে রয়েছে বিজয়। এনারা সদা মন্দিরটিকে পাহারা দিচ্ছেন। এবং এটা হচ্ছে এই মন্দিরের মূল প্রবেশদ্বার। দেখতে পাচ্ছ এবং চূড়াটা দেখতে পাচ্ছ মন্দিরের নবরত্ন চূড়া বিশিষ্ট। সামনে একটি চূড়া রয়েছে এবং পিছনে দুটি চারটি, মানে পঞ্চরত্ন বিশিষ্ট, মানে 5টা চূড়া আছে মন্দিরে, পঞ্চরত্ন বিশিষ্ট মন্দিরটা। তো চলো তোমাদের মন্দিরটার ভিতরে প্রবেশ করে আমি দেখাই। সে মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করছি এবং এই যে ভিতরে রাস্তা তোমরা দেখতে পাবে মন্দিরের যে বিগ্রহ দেখতে পাচ্ছ, মন্দির কত সুন্দর, চারিদিকে সুন্দর সব রাধা মাধবের মূর্তি দিয়ে সুসজ্জিত রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো প্রথমে তোমাদেরকে মূল বিগ্রহটিকে দর্শন করাই আমি। হরে কৃষ্ণ হরে। দেখতে পাচ্ছি বাদিক অশ্বসখী রয়েছেন এবং মাঝে রাধা গোবিন্দ রয়েছেন। কত সুন্দর দেখতে হয়, যদি জুম করে করতে হয়। কি সুন্দর দৃশ্য, অসাধারণ। তো মূল মন্দিরের গর্ভগৃহে যে বিগ্রহ অষ্টসঙ্গীর সমেত রাধা মাধবের, সেটা দর্শন করার পর চলো আমরা চলে আসি এই মন্দিরের বাঁদিকে। এখানে দেখতে পাচ্ছি একটি পঞ্চরত্ন সিংহাসনে বিরাজমান। দেখো লাইট দিয়ে সাজানো রয়েছে, ফুলে সুন্দর সিংহাসনটা রয়েছে দেখতে পাচ্ছ গোপাল। এবং এখানে রয়েছে দেখতে পাচ্ছি যিনি এই আসনের প্রতিষ্ঠাতা মহারাজ শ্রী ভক্তি সমাজশ্রয় সর্বানন্দ বন মহারাজ দেখতে পাচ্ছেন। এবং এই মন্দিরের বাঁদিকে দেয়ালের গায়ে বিভিন্ন চিত্রের আকারে
ফাইনালি বন্ধুরা আমরা অলরেডি কিন্তু মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে গেছি এবং তোমাদের মন্দিরটা ঘুরে দেখালাম, কত সুন্দর সুসজ্জিত মন্দিরটি, একদম নবনির্মিত, অসাধারণ কিন্তু দৃশ্য। তো এখানে এসে আমার সৌভাগ্য হয়েছে এখানকার যে সেবায়িত মহারাজ, তোমার সঙ্গে আমি একটু পরিচয় হই এবং শুনে নি মন্দির সম্বন্ধে কথা। নমস্কার মহারাজ। হরে কৃষ্ণ, ধন্যবাদ। জানি থাকবো, নমস্কার। তো আপনি একটু আপনি তো এখানকার মন্দির সেবায়িত, অবশ্যই। তো আপনি একটু এই মন্দিরটা সম্বন্ধে আমাদেরকে একটু যদি বলেন, মন্দিরটা কতদিন পুরনো বা কি? এই মন্দিরটা 2018 শেষ আর এই 2019-এর মানে প্রথমের দিকেই মন্দিরটা উদ্বোধন হয়েছে। আর মন্দিরটি স্থাপন করেছেন বাসুদেব ঘোষ, তিনি এখানে রয়েছেন। আচ্ছা, অর্থাৎ উনি আমাদের বর্তমান আচার্যদেব। এবং মঠটি উদ্বোধন হয়েছে স্বরূপানন্দের হাত ধরে, অর্থাৎ মায়াপুর আচ্ছা, ভক্তি হৃদয় ভজন আশ্রম, উনি আমাদের গুরু মহারাজ, ওনার হাত ধরেই এই মন্দির উদ্বোধন হয়েছে। আর মন্দিরটি স্থাপনা তো করেছেন বাসুদেব ঘোষ, পাশের গ্রামের নিবাসী, উনি হেরেগড় গ্রামে ওনার বাড়ি ছিলেন। আচ্ছা, এই মন্দির আগে ছিল ধনেখালিতে। আচ্ছা, ধনেখালিতে একটি মন্দির ছিল, সেখানে উনি থাকতেন। আর উনি ইস্কন মায়াপুর থেকে গীতা স্টাডি কোর্স করে ভগবানের প্রতি অনুরক্ত হয়ে ওখান থেকেই হরিনাম নিয়েছিলেন এবং পরে উনি এই মন্দির স্থাপনা করেছেন। এখন তো দেখছেন চলছে। আচ্ছা। তার মানে এখন মন্দিরের বয়স 6 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। 6 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। আর এখানকার নিত্য কি প্রভুকে ভোগ দেওয়া হয়? নিত্য ভোগ দেওয়া হয়। যেমন সিস্টেম, ভোরবেলা এখানে 4টের সময় মন্দির খোলা হয়, ভগবানকে জাগানোর পর কিছু ভগবানকে আরাধি দেওয়া হয়। তারপরে আবার এই সকাল 8টায় বাল্যভোগ লাগে, আবার 11:30টায় ভগবানের দুপুরের ভোগ লাগে অন্নভোগ, আবার বিকেল 4টায় ফলভোগ, রাত্রিকালীন আহারাদি ভোগ লাগে। এটা কি প্রতিদিন হয়? এটা প্রতিদিন। আচ্ছা, এখানে আপনাদের বাৎসরিক কোনো অনুষ্ঠান? জন্মাষ্টমী, রাস, দোল, ঝুলন, রাধা অষ্টমী, এগুলো সবই করা হয়। আচ্ছা, মানে সামনে তো এবং যা কিছু হয় সব এই দেখছেন ভক্তি হৃদয় ভজন আশ্রম এনার আন্ডারে থেকে আর কি। এই সামনে যেহেতু জন্মাষ্টমী আর 2-4 দিন বাদে, তো তখন কি এখানে প্রচুর ভক্তের সমাগম হয় নাকি? প্রচুর ভক্তের সমাগম হয়। এবং জন্মাষ্টমীর দিন যেমন আমাদের গৌড়ীয় নিয়ম যা আছে, গৌড়ীয় ধারায় সেগুলো হয়। আর তার পরের দিনকে ভক্তজনার প্রসাদ, গ্রামবাসীর প্রসাদ এখানে হয়, 1000 লোকের প্রসাদ হয়। তারপরের দিন কি এখানে ভোগ বিতরণ করা হয় সবাইকে? হ্যাঁ, সেদিকে অবাধে ভক্তরা এখানে আছেন? হ্যাঁ, অবশ্যই। ভোগ কখন থেকে বিতরণ করা হয়? ওই 11:30 থেকে শুরু হয়ে যায়, চলে বিকেল 4টে পর্যন্ত। মানে কি খিচুড়ি ভোগ প্রসাদ থাকে ভোগে? হ্যাঁ, আচ্ছা। আর খিচুড়ি থাকে, পরমান্ন থাকে, সবজি থাকে, যেমন সামর্থ্য জোটে এখানে বসিয়ে খাওয়ানো হয় ভক্তদের? হ্যাঁ, এই ভক্ত এখানে বসিয়ে দেওয়া হয় প্রসাদ বাইরে। এই যে উঠান মন্দির চত্বরে, সেই চত্বরের সামনে? হ্যাঁ। আর এখানে যদি দূর দূরান্ত থেকে যদি ভক্তরা এখানে আসেন অন্য যে কোনো দিন, সেখানে দিনই কি সে ভোগ পেতে পারে? হ্যাঁ, ভোগ পেতে পারে এবং ফোন করে আসলে ভালো হয়। সুবিধা হয়। মানে এই মুহূর্তে কি ভোগের জন্য কোনো কুপন বা কিছু নেওয়া হচ্ছে সাদা? না, এখন সেরকম কোনো ব্যবস্থা নেই, তবে যে যা দেয়, মানে যে মনে ইচ্ছে হ্যাঁ, দেয় সচ্ছে সেটা আপনারা নিয়ে নেন? ভিক্ষা যা দেবে তাই নেব। আচ্ছা, আচ্ছা। তবে ফোন করে আসতে হবে বাবা। হ্যাঁ, এখানে প্রতিদিন মন্দির কখন খোলা হয়? ভোরবেলা 4টের সময় খোলা হয়, আচ্ছা। আর দুপুর 1টার সময় বন্ধ হয়ে যায়। মানে দুপুরের অন্নভোগ দেওয়ার পরে বন্ধ হয়ে যায়, ভোগ আরতি হয়, ভোগ আরতির পর বন্ধ হয়। তারপরে আবার এই বিকেল 4টের সময় খোলা হয়, আবার রাত্রিবেলা এখন 9:30 পর্যন্ত খোলা থাকবে, রাতের ভোগ লেগে বন্ধ হবে। আর রাত্রিবেলা এদিকে 7:30টার পর থেকে পাঠ কীর্তন এগুলো সব হয়, প্রতিদিন হয়? পাঠ হয়। এখানে সব ভক্ত সমাগম হয় সন্ধ্যাবেলাতে? এখানকার যে বিগ্রহগুলো সম্বন্ধে যদি কিছু বলেন। বিগ্রহ সম্পর্কে বলতে, যিনি মন্দির প্রতিষ্ঠা করেছেন বাসুদেব ঘোষ। আচ্ছা। হ্যাঁ, আমাদের সকলের প্রিয়।
সকলের শ্রদ্ধা ওনার চরণে রেখে বলছি যে উনি ইসকন থেকে গীতা স্টাডি কোর্স করেছিলেন, আচ্ছা যার ফলে উনি ইসকনে অবাধ ওনার যাতায়াত ছিল। ভক্তিবৃক্ষের এক সাধু মথুরেশ দাস ওনার সঙ্গে খুব পরিচিত। সেই জন্য ইসকনে দেখবেন বিগ্রহ যা আছে সব অষ্টসখী রাধা মাধব একদম। মূল মন্দিরে। হ্যাঁ, তা ওইটি দেখেই উনি অনেক অনুপ্রাণিত হয়েছেন। সেখানে এখানে অবশ্যই। অষ্টসখীর সমেত রাধাকৃষ্ণ বিরাজ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। মানে এক প্রকার বলা যেতে পারে এখানে কিন্তু মানে মায়াপুরের এক টুকরো ছাপ রয়েছে। একদম যেমনি আপনি মায়াপুর ইসকনে দেখতে পাবেন একই ছবি দেখতে পাচ্ছেন। মানে একই রূপ, মানে অষ্টসখী সমেত অবশ্যই। রাধা বিগ্রহ এখানে বিরাজমান। সেবা হচ্ছে। একদম। আর এটা গৌড়ীয় ধারায় চলে। আচ্ছা আর মঠটা তো স্বরূপানন্দ বন মহারাজ ভক্তি হৃদয় ভজনাশ্রম, মায়াপুর চন্দ্রশেখর পল্লী, চৈতন্য মঠের উল্টো দিকে নতুন মঠ হয়েছে আমার গুরু মহারাজে। গুরু মহারাজ ওখানেই থাকেন, আচ্ছা। ওনার সব নিয়ম অনুসারে এখানে চলে। উনি এখন জীবিত আছেন বললেন? উনি জীবিত আছেন, ওনার 99 বছর বয়স। তো এখানে যদি আসতে চায় ভক্তরা, সেটা তারা কিভাবে আসবেন সেটা যদি আমাকে বলে দেন এই মন্দিরে। আপনারা ধনেখালি হল স্টেশন বা শিবাইচন্ডী স্টেশন নেমে, এখন টোটো হয়েছে, টোটোতে বললেই হবে শ্রীকৃষ্ণ ভাবনামৃত মন্দির যাব কানাজুলি। কানাজুলি গ্রামটার নাম শ্রীকৃষ্ণ কানাজুলি। ভাবনামৃত মন্দির কানাজুলি যাব, নতুন মন্দির বললেই যে এখানে কেউ দেখে পৌঁছে যাবে। যাবে। হ্যাঁ, মানে খুব সহজ। 10 টাকা ভাড়া নেবে। 5জন 6জন হলে 10 টাকা ভাড়াতেই চলে আসতে পারবে। আর যদি কম লোক হয় হয়তো 20 টাকা নেবে। একটু ভাড়া বেশি। ফিটা রোড থেকে আসতে হবে। আচ্ছা আচ্ছা। আর এদিকে চুঁচড়ো থেকে এলে 17 নম্বর বাস ধরে আসতে হবে। হাওড়ার দিক থেকে এলে কটলাইন ট্রেন ধরতে হবে। আচ্ছা শিবাইচন্ডী বা ধনেখালি হল স্টেশন থেকে নিয়ারেস্ট এটা। একদম, মানে ধনেখালি বা শিবাচরী থেকে সব থেকে কাছে একদম। হ্যাঁ, মানে টোটো করে আর আসতে এদিকে 23 নম্বর রুট আছে। 23 নম্বর রুট হলে ভাস্তায় থেকে নিয়ে মাঝিনান, মাঝিনান থেকে কানাজুলি খুব এভাবে সহজ আসতে হবে। যোগাযোগ ব্যবস্থা অটো বা ট্রেকার এগুলো ওদিক থেকে আছে। আচ্ছা আচ্ছা। মানে যোগাযোগের কোনো সমস্যা হবে না কেউ? না, তো ধন্যবাদ মহারাজ। অবশ্যই। হরে কৃষ্ণ, ভালো থাকুন, রাধে রাধে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে আমি এখানকার যিনি মহারাজ আছেন মূল সেবাই, তো উনি ওনার মুখ থেকে মন্দির সম্বন্ধে অনেক কথা জানতে পারলাম। এখানকার বাৎসরিক পূজা বা কী কী পূজা হয় বা প্রতিদিন কখন এখানকার ভোগ আরতি হয়, মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয়, সবটাই তোমাদেরকে আশা করি আমি জানাতে পারলাম। তো চলো এবার আমরা অপেক্ষা করব যে সেই সন্ধ্যা আরতি, যার জন্য কিন্তু আমি অত দূর থেকে এসেছি তোমাদের দেখার জন্য। মানে আমি চাইবো আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে দূর দূরান্ত থেকে যেখান থেকে যে যে তোমরা দেখছো ভিডিওটা, তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। কেন এত গ্রাম বাংলার এত সুন্দর পরিবেশের, গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটি মানে এক টুকরো মায়াপুরের যে ছোঁয়া এখানে এই মন্দিরে ফুটে উঠেছে ভগবানের বিগ্রহের মধ্যে অষ্টসখী সমেত। তো সেই মন্দিরটা যাতে মানুষের জনসমাজে একদম বহুল পরিমাণে প্রচারিত হয়, সেই কারণে আমি চাইবো তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আগামী দিনে হাজার থেকে লক্ষ লক্ষ ভক্ত এই মন্দিরে যেন জনসমাগম হয়। সন্ধ্যাবেলায় এই মন্দিরের ভিতরকার পরিবেশটা কত সুন্দর লাগে দেখো। মূল মন্দিরের যে নাট মন্দিরটা রয়েছে সেখানে একটা ঝাড়বাতি রয়েছে, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। এবং চারিদিকে যে মূল মন্দিরের যে গর্ভগৃহে তার দেয়ালের গায়ে দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ সুন্দর ছবি তুলে ধরা হয়েছে এবং কত সুন্দর নকশা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ মূল গর্ভগৃহের মধ্যে। তো বন্ধুরা, ফাইনালি এখন রাত্রির 8:30 বাজে। তো এই সবাই মাত্র দেখতে পারলে তোমরা বৃন্দা আরতি এবং তারপর সন্ধ্যা আরতি প্রভুর শেষ হলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।
তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি শেয়ার করতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ বন্ধুরা। আবার কোনো নতুন ভিডিও তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। শুভরাত্রি বন্ধু। হরে কৃষ্ণ।